ঢাকার আকাশ তখন ভারী, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, যেন দেশের পাঁজরে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসগুলো ঝরে পড়ছে কারো বাসার ছাদে, কারো ভাঙা চালার ওপরে। কিন্তু এক বাসার ভেতরে আলো জ্বলে। ছোট্ট একটা ঘর, কাচের জানালার পাশে বসে একজন বৃদ্ধ ব্যস্তভাবে ফোনে কথা বলছেন। পাশেই বিছানায় শুয়ে আছেন তার স্ত্রী। যত্নে মোড়া এক নিঃশব্দ ভালোবাসা। এই মানুষটি আজ দেশের সবচেয়ে আলোচিত নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮৪ বছর বয়স, কিন্তু তার চোখে ঘুম নেই, গলায় ক্লান্তি নেই, কণ্ঠে কাঁপন নেই। যেন এই মানুষটির ঘুম শেষ হয়েছে ৪৩ বছর আগে, ঠিক সেদিন যেদিন বাংলাদেশ প্রথমবার স্বপ্ন দেখেছিল একটা ভালো রাষ্ট্রের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বয়সে এসেও এই মানুষটি নিজেকে দেশের জন্য উজাড় করে দিচ্ছেন? যখন প্রায় সবাই অবসর নেয়, তিনি কেন রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ কেন্দ্রে এসে দাঁড়ালেন? জার্মানির এক সাবেক অধ্যাপক যখন বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে আমার দেশ পত্রিকায় স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডর কথা টানলেন, তখন অনেকেই অবাক হয়েছিল। তবে প্রফেসর শাহিদ কামরুল ভুল বলেননি। বাংলাদেশের জনগণও তো ৪৩ বছর ধরে অপেক্ষা করছিলেন কারো জন্য। একজন আসবে যিনি বদলে দেবেন রাষ্ট্রের সংজ্ঞা। গড কি এসেছেন, নাকি আবার কেউ প্রতারণা করছে? তবে ইতিহাস বলে ৫ আগস্টের সেই অভ্যুত্থান আর ৩৬ জুলাইয়ের রক্তচাপেই গডর আবির্ভাব ঘটেছে। এই গড কি একজন মানুষ, নাকি একটি আদর্শ? ডক্টর ইউনূস কি শুধুই একজন অর্থনীতিবিদ, নাকি তিনি এক রাষ্ট্রদর্শনের প্রতিনিধি যা দেশের গহ্বরে ঘুমিয়ে থাকা মানবিকতা, ন্যায় বিচার আর আত্মমর্যাদার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছে? মানুষ প্রতিদিন স্রোতের মতো একটি রাষ্ট্রকে ভেঙে পড়তে দেখেছে, আর আজ দেখছে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এক বৃদ্ধ পাথর, বালি, স্বপ্ন আর রক্ত দিয়ে এক একটি স্তম্ভ গড়ে তুলছেন নতুন রাষ্ট্রের। যদি ডক্টর ইউনূস না হতেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তবে কে হতেন? সেই মানুষ কি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারতেন? জাতিসংঘে ১৪০ দেশের ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাশ করাতে পারতেন? চীন থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগ আনতে পারতেন? আদানিকে থামাতে পারতেন? এখানেই ডক্টর ইউনূসের বিশেষত্ব। তিনি কারো জন্য ক্যালিব্রেট হন না, বরং অন্যদের তাকে ম্যাপ করতে হয়। দেশের মেধাবীদের অবমূল্যায়ন দেখে দেখে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, তাতে প্রফেসর ইউনূস হয়ে উঠেছেন এক অচেনা সুগন্ধি, যা চামড়ার গন্ধে অভ্যস্ত নাক সহ্য করতে পারে না। রাষ্ট্রের শক্তি যদি জনমত হয়, তবে তার কাঠামো নির্মাণের নেতৃত্ব লাগে, আর সেই নেতৃত্ব এখন প্রফেসরের হাতে। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি নির্বাচিত নন, তবে তার জনআস্থার ভিত্তি কোথায়? উত্তর হয়তো খুঁজতে হবে পরিসংখ্যানে নয়, সমাজ চিত্রে। যে অন্ধকার দীর্ঘ সময় ধরে ছায়া ফেলেছে রাষ্ট্রের ওপর, তার ভেতর হঠাৎ আলোর রেখার নামই হয়তো প্রফেসর মোহাম্মদ ইউনূস। ২০১৫ সালে ওয়াশিংটনে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, এখনো এত কাজ করেন কেন? ডক্টর ইউনূস তখন বলেছিলেন, অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত। কথা ছিল তত্ত্ব, আজ তা হয়ে উঠেছে রাষ্ট্রীয় বাস্তবতা। আজ এই ৮৪ বছরের মানুষটি সবচেয়ে বেশি কাজ করছেন। ঘরে অসুস্থ স্ত্রী, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে বিধ্বস্ত অর্থনীতি, ভেঙে পড়া প্রশাসন, বিপর্যস্ত পররাষ্ট্রনীতি, সব সামলাচ্ছেন একা। এমন ব্যস্ততা তো একজন প্রধানমন্ত্রীরও হয় না। কিন্তু ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এবং একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রযুদ্ধের শেষ সৈনিক। তার প্রতিদিন শুরু হয় ভোরবেলা। সকালে চীনের একজন বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে ভিডিও কনফারেন্স, দুপুরে সাংবাদিকদের মুখোমুখি, বিকেলে কূটনীতিকদের সঙ্গে নীতি নির্ধারণী সভা, রাতে দেশের অর্থনীতিবিদদের সঙ্গে বাজেট আলোচনা। এই মানুষটির দিনরাত মিলিয়ে একটানা রাষ্ট্র পুনর্গঠনের ছক আঁকার কাজ। তাকে থামাতে কেউ চায়, অভ্যন্তরীণ রাজনীতি তাকে দেখতে পারে না। আওয়ামী লীগ একসময় চাইতো তাকে নিঃশেষ করতে, এখন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলও চায় তাকে রাজনৈতিক মাঠের বাইরে সরাতে। কারণ উনি যদি সফল হন, তাহলে দলের রাজনীতি, ক্ষমতার বাজার, ভারতমুখী স্বার্থনীতি সব ভেঙে পড়বে। তাই ইউনূস এখন তাদের কাছে বিপদ। আর তাই ষড়যন্ত্র শুরু হয়েছে চুপচাপ, নিঃশব্দে, গোপনে। ভিতরে ভিতরে রাষ্ট্রযন্ত্রের কিছু অংশ তাকে নিষ্ক্রিয় করার পায়তারা করছে। কিছু আমলাতান্ত্রিক গোষ্ঠী চায় পুরনো বেতনভোগী রাষ্ট্র ফিরে আসুক। তারা চায় না কোনো আদর্শিক নেতৃত্ব থাকুক, তারা চায় আবার সেই চেনা অসারতার রাজনীতি ফিরে আসুক। তাদের চোখে ইউনূস একজন পাপ স্মৃতির মতো, যাকে দেখে পুরনো ভুলগুলো মনে পড়ে যায়। তাদের কাছে ইউনূস মানে সেই আয়না, যেখানে নিজেদের নিষ্ক্রিয়তা আর নীতিহীনতা ভেসে ওঠে। কিন্তু ইউনূস জানেন, এই রাষ্ট্র একবার আলোর দিকে হেঁটে গেলে আর অন্ধকারে ফেরত যায় না। ডক্টর ইউনূস গত কয়েক মাসে যা করেছেন, তা ইতিহাসের পাতায় রূপকথার মতো শোনাবে। চীন সফরে ১৫,০০০ কোটি টাকার মেডিকেল প্রকল্প, মহাসাগরীয় জাহাজ,
তিস্তা ব্যারেজ নির্মাণ, শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি। জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব 140 দেশের সম্মতিতে পাশ। বিদ্যুৎ খাতে নিয়ন্ত্রণ আদানির দাপট ঠেকানো। রেমিটেন্স ও রিজার্ভ বৃদ্ধি, রপ্তানিতে 15% প্রবৃদ্ধি। বর্ডার কিলিং 577 থেকে 10 জনে নামিয়ে আনা। ফ্যাসিবাদের পতন, ডিজিটাল প্ল্যাটফর্মের সমালোচনা সম্ভব, গ্রেফতার নেই। প্রবাসী বাংলাদেশিদের মুক্তি আরব আমিরাত থেকে। সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব বাধ্যতামূলক করা। এই রাষ্ট্র তিনি নিজ হাতে ভারতের অঘোষিত রাজ্য থেকে বাংলাদেশ রাষ্ট্রে রূপান্তরিত করেছেন। রাজ্য ছিল যেখানে কিছু মানুষ শাসন করত, আর রাষ্ট্র হলো যেখানে জনগণের জন্য নীতি তৈরি হয়। রাজ্য শাসনের নামে যা চলছিল তা ছিল ভাঙা বাড়ির ওপর নতুন রং মাখানো। আজ ইউনূস সেই বাড়ি ভেঙে এক নতুন প্রাসাদ গড়ে তুলছেন ইট বালি শৃঙ্খলা আর স্বপ্ন দিয়ে। প্রশ্ন উঠছে, মানুষ কি বুঝেছে আসলে কি ঘটছে? রাষ্ট্রের ব্যর্থতা, গণতন্ত্রের মৃত্যু আর ক্ষমতালোভী রাজনীতির বিপরীতে ডক্টর ইউনূস একা একাই দাঁড়িয়েছেন আলোর হাতে। তার প্রশংসা করলেই কেউ বিএনপি, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট হয়ে যায় না, বরং সত্যের পাশে দাঁড়ানোর নামই হচ্ছে নতুন রাষ্ট্রনীতি, যা ডক্টর ইউনূস শুরু করেছেন। গ্রামে গঞ্জে মানুষের মুখে এখন একটাই নাম, ইউনূস স্যার। যে কৃষক পাট চাষে দাম পাচ্ছেন, যে শ্রমিক তার মজুরি ফেরত পেয়েছে, যে তরুণী নিজেই ব্যবসা শুরু করেছে, সবাই জানে এই মানুষটি ভিন্ন। এই আলোর উৎসটি রাজনীতির কোনো ফল নয়, বরং নীতির বিজয়ের প্রতীক। তাকে নিয়ে এখন গোপনে এক অপসারণ পরিকল্পনা তৈরি হচ্ছে, এমন গুঞ্জন বাতাসে ভাসছে। অনেকেই বলছেন চলতি বছরের শেষ দিকে একটা ঘটনা ঘটানো হতে পারে। আন্তর্জাতিক কূটচাল, চুক্তি বাতিলের ফাঁদ, চীনা বিনিয়োগে প্রতিবন্ধকতা কিংবা জাতিসংঘে হঠাৎ পট পরিবর্তন, সবই সামনে আনার চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্রের মূল কুশীলব কারা? ভারতের কিছু উগ্র মিডিয়া, বাংলাদেশের চিরচেনা ব্যর্থ রাজনীতি, নাকি সেই পরাজিত কর্পোরেট মিলিটারি নেক্সাস যারা এই ভূখণ্ডে আদর্শিক নেতৃত্বের উত্থান সহ্য করতে পারে না? কিন্তু তবুও নাটকের শেষ দৃশ্য এখনো শুরু হয়নি। বৃষ্টি থেমেছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে এক প্রাচীন দিনের গন্ধ, যেন কোনো দীর্ঘ যুদ্ধ শেষে ফিরে আসা সন্ধ্যার মতো। ডক্টর ইউনূস জানালার পাশে দাঁড়িয়ে আছেন, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে সেই পুরনো স্বপ্নের ঝিলিক। এই মানুষটি জানেন পথ বন্ধুর, ষড়যন্ত্র ঘন, সময় সীমিত। তবুও তিনি থামছেন না, কারণ ইতিহাসের কিছু চরিত্র আসে সমাপ্তি নয়, পরিবর্তনের সূচনা ঘটাতে। গড কি অবশেষে এসেছেন, নাকি এই আগমনের মধ্যেই লুকিয়ে আছে আরও এক দীর্ঘ অপেক্ষার বীজ? সম্ভবত গড বলে কিছু নেই, আছে কেবল এক শান্ত প্রজন্মের অদম্য স্বপ্ন, যেটা ইউনূসের ভেতর দিয়ে রাষ্ট্রকে আবার গড়ে তুলতে চায়।